আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তোমার নামে লেখা চিঠি গল্পটি রেগুলার এই চ্যানেলে দেওয়া হবে, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আকাশ থেকে তখন গুঁড়ি বৃষ্টি পড়ছে, বাতাসে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। বৃষ্টির তীব্রতা যদিও এখন কমে যাচ্ছে, প্রকৃতি আবার শান্ত রূপ ধারণ করছে। শহরের অরণ্যর বাড়িতে সাইমা নিজের রুমে বসে আছে। বাড়িতে এখন কোনো মানুষজনের উপস্থিতি নেই, যার জন্য সম্পূর্ণ বাড়ি শূন্য। সাইমার দরজার বাইরে হঠাৎ করে কারো কণ্ঠ শোনা যায়। সাইমা বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, দরজার কাছে এগিয়ে যায়। এরপর ধীরে ধীরে দরজা খুলে দেয়। দরজার বাহিরে রেহানা বেগম দাঁড়িয়ে আছে। এমন অসময়ে রেহানা বেগমের উপস্থিতি সাইমাকে উতলা করে তোলে। রেহানা বেগম নিজের রুম থেকে সচরাচর বের হন না, অতিরিক্ত জরুরি কোনো প্রয়োজন ছাড়া। সাইমা বলে, আম্মু তুমি এখানে? কোনো জরুরি কথা বলার ছিল? রেহানা বেগম দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইমাকে ভালো করে দেখতে থাকে। সময় কত দ্রুত পরিবর্তন হয়। তার মেয়ে আজ কত বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, আর এখন ও অন্য একজন সন্তানের বাচ্চার মা হবে। সাইমার গর্ভকালীন সময়ে মা হয়ে রেহানা বেগম কোনো দায়িত্ব পালন করেনি। রেহানা বেগম কি নিজের সন্তানের উপর বড্ড বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছে? রেহানা বেগম শান্ত স্বরে বলে, কেন সাইমা, কোনো জরুরি কাজ ছাড়া কি তোমার রুমে আসার অনুমতি আমার নেই? রেহানা বেগমের এমন কথা শুনে সাইমা বলে, না মো, তুমি আমার রুমে সবসময় আসতে পারবে। আসলে তুমি কখনো জরুরি প্রয়োজন ছাড়া কথা বা রুমে আসো না, আমার তাই জিজ্ঞেস করেছি। রেহানা বেগম শান্ত হয়ে সাইমার কথা শুনে। তার সাথে কথা বলার সময় সাইমার মধ্যে জড়তা কাজ করছে। প্রতিটা মেয়ে তার মনের সকল কথা নিজের মায়ের সাথে, কিন্তু সাইমার কথা বলার মধ্যে অস্বস্তি, জড়তা আর ভয় কাজ করে। রেহানা বেগম তা লক্ষ্য করে। উনি এগিয়ে যান, সাইমার কাছে তার মাথায় হাত রাখে। সাইমা নিজের মাথায় মায়ের হাত অনুভব করে। তার চোখে বিন্দু বিন্দু জল চলে আসে। প্রায় অনেকদিন পর নিজের মায়ের আদুরে হাতের ছোঁয়া অনুভব করছে সাইমা। ছোটবেলায় ঘটে যাওয়া ঘটনার পর থেকে রেহানা বেগম অরণ্যর সাথে কথা বলে না। সাইমার মনে পড়ে যায় ছোটবেলায় তাদের মধুর স্মৃতিময় দিনের কথা, একসাথে জীবনযুদ্ধের লড়াই করা তার ভাই, মা আর সাইমার কষ্টের দিনের কথা। রেহানা বেগম বলে, সাইমা, নিজের মাকে মাফ করে দিও। মা হিসেবে তোমার সাথে অনেক অন্যায় করেছি আমি, ভালো থেকো তুমি। মায়ের মুখে এমন কথা শুনে কষ্ট হয় সাইমার। তাদের জীবনের শুধু এক অতীতের জন্য সব শেষ হয়ে গেল। সাইমা নীরবতা ভেঙে জবাব দেয়, আম্মু, তুমি কি অরণ্য ভাইয়াকে কখনো মাফ করতে পারবে না? অতীতে যা হয়েছে তা ভুলে গিয়ে আবার একবার নিজের সন্তানকে ক্ষমা করে দিতে? আর কত শাস্তি দিবে ভাইয়াকে? সাইমার কথা শুনে রেহানা বেগম বলে, সব ভুলের ক্ষমা হয় না সাইমা, আর কিছু শাস্তি কখনো অবসান হয় না। সন্তান যদি অপরাধ করে তাহলে মা হয়ে তাকে শাস্তি দেওয়া আমার দায়িত্ব। মায়ের কথার উত্তরে সাইমা আর কোনো কথা বলেনি, কারণ সে জানে তার মা ঠিক কতটা জেদি। যদি হাজারবার অনুরোধ করে তবুও অরণ্যর করা ভুল রেহানা বেগম কখনো ক্ষমা করবেন না। রেহানা বেগম বলে, অরণ্য আর ইনায়া, গত 3 দিন ধরে ওদের কথাবার্তার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। হ্যাঁ, ইনায়ার নানার বাড়ি রূপনগর, সেখানে বেড়াতে গিয়েছে। রূপনগরে ইনায়ার মামা সাফায়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কি যেন জানতে গিয়েছে। সাইমার মুখ থেকে সাফায়েত নাম শুনে রেহানা বেগম চমকে যায়। ওনার শরীর বরফের ন্যায় ঠান্ডা হয়ে যায়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। ইনায়ার মামা সাফায়াত আর অরণ্য সাফায়েত মৃত্যুর তদন্ত করার জন্য রূপনগর গ্রামে গিয়েছে। যাকে নিজের হাতে খুন করেছে তার মৃত্যুর রহস্য সে জানতে চায়। অরণ্য কি করতে চলছে তা রেহানা বেগম বুঝতে পারছে না, তবে মনে হচ্ছে অরণ্য কোনো সাংঘাতিক গেম খেলছে। হঠাৎ করে তার শত্রু ইনায়াকে বিয়ে করা, তার মামার খুনের রহস্য উদ্ঘাটন করার পেছনে অরণ্যর কোনো পরিকল্পনা রয়েছে। কোথাও অরণ্য আড়াল থেকে সব ষড়যন্ত্র করে যাচ্ছে না তো? চায়ের দোকানে ইনায়া আর অরণ্য দাঁড়িয়ে আছে। অরণ্যর চোখ মুখ একদম শান্ত, কিন্তু ইনায়ের চোখে অবিশ্বাস, সন্দেহ, ঘৃণার সংমিশ্রণ রয়েছে। সাফায়েতের খুনে অরণ্য? ইনায়ের কথাতে বিশ্বাস হচ্ছে না। কত সহজে নিজের অপকর্মের কথা বলে দিয়েছে অরণ্য, আর তার চোখ মুখে স্পষ্ট ফুটে উঠছে খুন করেও তার মধ্যে কোনো অপরাধবোধ কাজ করছে না। ইনায়া বলে, কেন খুন করেছেন সাফায়েত মামাকে? অরণ্য তার ঠোঁটে মৃদু হাসি বজায় রেখে শান্ত স্বরে উত্তর দেয়, আপনার সাফায়েত মামা আমার বাবাকে খুন করেছে। অরণ্যর কথা শুনে ইনায়া যথেষ্ট অবাক হয়। সাফায়াত অরণ্যর বাবাকে কি করে খুন করবে, বা কেন খুন করবে?
আর অরণ্যর বাবা অ্যাক্সিডেন্টে মারা যান, তাহলে এখানে সাফায়েত কি করে খুনি হতে পারে? ইনায়া বলে, সাফায়েত মামা আপনার বাবাকে খুন করেছে মানে? আপনার বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে মামা কি করে খুনি হতে পারে? অরণ্য আবার শান্তস্বরে উত্তর দেয়, সাফায়েতও তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আপনি কেন তার খুনির খোঁজ করছেন? ইনা এখন বুঝতে পারে অরণ্য সত্যিই তার মামার খুনি। যেমন করে সাফায়েত খুন করার অন্য অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়েছে অরণ্য, ঠিক একরকম করে অরণ্যর বাবা মুরার চৌধুরীর খুন করে অ্যাক্সিডেন্টের নাটক সাজানো হয়েছে। অরণ্য ইনায়ের দিকে তাকিয়ে থাকে, তার চোখে মুখে এখনো শান্ত, ঠোঁটের কোনো মৃদু হাসি, যেন মনে হচ্ছে সে খুনের কথা না বরং কোনো রূপকথার গল্প বলছে। ইনা এমন অদ্ভুত দৃষ্টি দেখে অরণ্য বলে, বৃষ্টি থেমে গেছে, বাড়ি ফিরে চলুন ইনায়া। অরণ্যর কথা শুনে ইনার মুখে এবার হাসি ফুটে ওঠে। সে বলে, তাহলে আবার প্রমাণিত হয়ে গেল অরণ্য রাজ চৌধুরীর স্বার্থপর। শুধু নিজের স্বার্থর জন্য আমাকে বিয়ে করেছেন। এসএস কোম্পানির খাবারের পণ্যে বিষ মিশিয়ে হাজারো অসহায় বাচ্চাদের মেরে ফেলেছেন। চৌধুরী বাড়ির সকলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। ঘৃণা হয় আপনার চেহারা দেখে আমার। আমি ডিভোর্স চাই আপনার থেকে, মুক্তি চাই এমন খুনি আর স্বার্থপর মানুষের থেকে। ইনার কথা শেষ হওয়ার আগে অরণ্য ওকে পাশে থাকা দেয়ালের সাথে চেপে ধরে। অরণ্যর শরীর রাগে জ্বলে যাচ্ছে। অরণ্য ইনার গাল চেপে ধরে শক্ত করে, এরপর বলে, কি বললেন আপনি? ইনায়া অরণ্য চৌধুরীর স্বার্থপর, তাই না? তাকে ছেড়ে চলে যাবেন, ডিভোর্স দেবেন? এত সহজ সব কিছু? আর কি বললেন? অরণ্য চৌধুরী স্বার্থপর? এই অরণ্যকে স্বার্থপর হতে বাধ্য করেছে ওই চৌধুরী পরিবার। মিলন চৌধুরী আমার মা আর বাবার বিয়ে মেনে নেয়নি, কারণ আমার মা গরিব ছিলেন বলে। তারা পালিয়ে বিয়ে করেছেন বলে। কিন্তু নিজের বউয়ের বান্ধবীর মেয়ে তাদের বাড়ির কাজের লোক ছিল, তার সাথে ঠিকই নিজের ছেলের বিয়ে দিয়েছে। অথচ নিজের ভাইয়ের বিয়ে মেনে নিতে পারেনি, তাদের সন্তানদের জায়গা দেয়নি চৌধুরী বাড়িতে। আমার বাবার মৃত্যুর পর আপনি জানেন কোথায় থেকেছি আমরা? এই অরণ্য, তার মা বোন সবাই বস্তিতে থাকতো। সারাদিনে একবার খাবার জুটতো না কপালে, এমন দিনও গেছে যখন আমরা পানি খেয়ে থেকেছি শুধু। কিন্তু তখন আপনার ভালো বাবা আর মামুনি চৌধুরী পরিবারের ব্যবসা থেকে আসা টাকা দিয়ে রাজুকেও টেবিলে বসে খাবার খেত। আমার বাবাকে খুন করেছে আপনার মামা। এই দুই হাতে নিজের বাবার কবরে মাটি দিয়েছি আমি। 12 বছর বয়সে নিজের বাবার মৃতদেহ কাঁধে নিয়ে কবরে গিয়েছে। তখন কোথায় ছিলেন মিলন চৌধুরী? বিধবা হয়ে চাকরি করেছে আমার মা, সমাজের মানুষের কুৎসিত কথা সহ্য করেছে আমার মা। হাজারো পুরুষ বাজে নজর দিয়েছে আমার মায়ের দেহে, তবুও নিজের সন্তানদের জন্য স্কুলে চাকরি করতো আমার মা। চৌধুরী বাড়ির এক বউ যখন নিজের সন্তানদের নিয়ে জীবন সংগ্রামে কষ্ট করে, নিজের চরিত্র নিয়ে মানুষের কাছে কথা শুনে জীবন কাটিয়ে দিয়েছে, তখন অন্য এক বউ চৌধুরী বাড়ির মহলে বসে সোনার গয়না পরে রাজরানীর মতো থেকেছে। রেহানা চৌধুরী আর অরুণা বেগম দুইজনে চৌধুরী বাড়ির বউ ছিল। তাহলে আমার মাকে কেন সব কষ্ট সহ্য করতে হয়েছে? আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর তার কাফনের কাপড় কেনার মতো টাকা ছিল না। অন্যদিকে তার ভাই হাজার হাজার দামি কাপড় পরেছে। আমার বাবার মৃত্যুর সময়, তার জানাজার সময় একবারের জন্য তাকে শেষবারের মতো দেখতে আসেনি মিলন চৌধুরী। ইভান চৌধুরী রাগ করে বিদেশে চলে যায়, কিন্তু বিদেশে গিয়ে সে পড়াশোনা করেছে লন্ডনের সবচেয়ে দামি কলেজে। সেখানে এসি রুম, দামি গাড়ি দিয়ে চলাচল করেছে। অন্যদিকে আমি সাধারণ একটা স্কুলে পড়াশোনা করেছি। তখন টিফিনের সময় খাওয়ার মতো টাকা ছিল না। রোদ হোক বা বৃষ্টি, সবসময় হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো। ইভান চৌধুরী আর অরণ্য চৌধুরীর মধ্যে পার্থক্য ছিল কি বলুন? তাদের রক্ত এক বংশ, তাহলে জীবন অন্যরকম কেন? চৌধুরী পরিবারের ব্যবসা আমার দাদুর ছিল। উনি মারা যাওয়ায় সম্পত্তি তার 2 সন্তানের মধ্যে ভাগ হওয়ার কথা। তাহলে মিলন চৌধুরী কি করে একা সব বাড়ি গাড়ির মালিক হতে পারে? আজ উনি তার পরিবর্তে ইভান চৌধুরীকে বিজনেস সামলানোর দায়িত্ব দিয়েছে। কিন্তু এই বিজনেস কি শুধু একা ইভান চৌধুরীর? আমার কি অংশ নেই নিজের দাদার সম্পত্তির উপর? বলুন ইনায়া। একজন বস্তি থেকে উঠে আসা ওনার ছেলে কি করে এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হলো, তা কি আপনি জানতে চেয়েছেন ইনায়া? ইভান চৌধুরী বিদেশ থেকে এসে নিজের বাবার কোম্পানির এমডি হয়ে গেছে। কিন্তু আমি কলেজ লাইফ থেকে টিউশন করে, কাজ করে, টাকা জমিয়ে একটু একটু করে ব্যবসা শুরু করেছি। 5 টাকাও দেয়নি চৌধুরী পরিবার আমাকে, অথচ নিজের সন্তানকে সমগ্র বিজনেস দিয়ে দিয়েছে। ইনায়া, আপনার সাথে বিয়ের পর ইভান কত খারাপ ব্যবহার করেছে। আপনাকে কাজের লোক বলে অপমান করেছে, ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু আমি বিয়ের পর কি কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আপনার মায়ের পরিচয় নিয়ে কথা শুনিয়েছি, সবসময় সম্মান দিয়েছি, নিজের বউয়ের মর্যাদা দিয়েছি। তবু আপনি ইভান চৌধুরীকে ভালোবাসেন।
যে পুরুষ আপনাকে ঘৃণা করে, আপনাকে তালাক দিয়ে অন্য পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয়, তাকে আপনি ভালোবাসেন। কিন্তু যে আপনাকে সম্মান করে, সবসময় বিপদে আপদে আগলে রাখে, ভালোবাসে, তাকে আপনি ঘৃণা করেন। ওয়াও! আসলে ইভান চৌধুরীর ভাগ্য সবসময় ভালো। ও না চাইতেই সব পেয়ে গেছে, আর আমি অভাগা অরণ্য হাজার কান্না করেও কিছু পাইনি। অরণ্যর কথা শুনে ইনায়ার খারাপ লাগে। অরণ্যর চোখে পানি এসে যায়। আজ বিয়ের পর প্রথমবার অরণ্যর চোখে পানি দেখছি ইনায়া। ইনায়া বলে, অরণ্য, আমি শুধু... চুপ করুন ইনায়া, আমি জানি আপনি সারা জীবন ইভানকে ভালোবাসেন আর আমাকে ঘৃণা করবেন। মিলন চৌধুরী নিজের ভাইয়ের সম্পত্তি কেড়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর হলো না। অরুণা বেগম নিজের দেবরের বউয়ের সব গয়না ছিনিয়ে নিয়েছে, তবুও সে স্বার্থপর না। ইভান চৌধুরী নিজের বউকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিল, তবুও সে স্বার্থপর না। শুধু এই অরণ্য স্বার্থপর, কারণ সে নিজের বাবার খুনের মৃত্যুর প্রতিশোধ দিয়েছে, নিজের বোনকে ভালো ঘরে বিয়ে দিয়েছে, কষ্ট করে সফল হয়েছে, শহরের বড় ব্যবসায়ী হয়েছে, তাই না? অরণ্য, ইনায়া, আপনাকে এই কথা বলতে চাইনি, কিন্তু কেন জানি আপনার মুখে স্বার্থপর কথাটা শুনে কষ্ট হয়েছে। আসলে কি জানেন, আমার ভাগ্য সব সময় খারাপ। যে মাকে বিলাসবহুল জীবন দিলাম, সেই মা আজ আমাকে ঘৃণা করে। যে বোনের পড়াশোনার জন্য নিজের রক্ত পানি করে টাকা রোজগার করলাম, তাকে ভালো পরিবারে বিয়ে দিলাম, সেই বোন আজ আমার সাথে সারাদিন একবারও কথা বলে না। যেই বউকে বিয়ে করে ঘরে তুললাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে। অবশেষে সবার জন্য সব করেও নিকৃষ্ট হয়ে গেলাম আমি। ইনায়া, এই অরণ্যরাজ চৌধুরী কি এত খারাপ? আপনি কি এসএস কোম্পানির খাবারে বিষ মিশিয়ে মানুষকে হত্যা করেছেন অরণ্য? ইনায়া যে নিজেই খাবারের কষ্টে ছটফট করেছে, সে অন্য বাচ্চাদের বিষ খেয়ে মেরে ফেলতে পারে? এর পেছনে অন্য কেউ রয়েছে, যার পরিচয় আপনাকে জানতে হবে। আজকের পর্বে অনেক বানান ভুল হতে পারে, রিচেক করা হয়নি। কালকে আমার পরীক্ষা, দোয়া করবেন সকলে।